বাংলাদেশ ভালো নেই, কারণ এই বাংলাদেশটা অর্জন হয়েছিল ৩০ লক্ষ মানুষের আত্মত্যাগ, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময় এবং ১৯৪৯ সালের ২৩শে জুন তৈরি হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতা, যেটা আইয়ুব বিরোধী আন্দোলন, ৬৬ সালের ৬ দফা, ৬২-তে হামিদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যে বিশাল আত্মত্যাগ, পৃথিবীর কোনো দেশে রেকর্ড নাই যে কারো স্বাধীনতা অর্জন করতে এত ত্যাগ স্বীকার করতে হয়। সেই ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশটা আজকে মনে হয় যে স্বাধীনতার পরাজিত শত্রুরা, তাদেরকে আমরা শকুনের মতো বলি, তারা আজকে সবল দিয়েছে, তারা খামচে ধরেছে। বাংলাদেশের নামটা শুধু বাংলাদেশ আছে, আর সবকিছু বদলে দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে তাদেরকে কারা অন্তরণ করা, রাস্তাঘাটে তাদের মেরে ফেলা, মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংস করা, বাঙালি জাতির সব গৌরবময় অর্জনের যে পুণ্যস্থান বঙ্গবন্ধু ভবন, যেখান থেকে জাতির সমস্ত নেতৃত্ব আসছে, সেটাকে ধ্বংস করে দেওয়া, এবং যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে তাদেরকে একটা সাজানো ট্রাইব্যুনালের মধ্য দিয়ে ফাঁসি দেওয়া, মৃত্যুদণ্ড দেওয়ার মতো প্রচেষ্টা, ৩,৬০,০০০ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জেলের ভিতর আটকে রাখা, ১১০ জন সাবেক এমপি, ৩৮ জন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদেরকে আটকে রাখা সহ বাংলাদেশটা একটা নৈরাজ্য নারকীয় জায়গায় পৌঁছে নিয়ে গেছে। ফলে বাংলাদেশের কোনো মানুষ ভালো নাই। আমাদের যে বাংলাদেশটাকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিলেন বঙ্গবন্ধু কন্যা, সেই বাংলাদেশটাকে আজকে অর্থনৈতিকভাবে ধ্বংস করা হচ্ছে, অবকাঠামো উন্নয়ন ধ্বংস করা হচ্ছে, ক্ষমতা অবৈধভাবে দখল করা ব্যক্তিরা তাদের স্বার্থের বিকাশ ছাড়া আর কোনো মানুষের কল্যাণে কিছু করছে না। কাজেই বুঝতে পারছেন বাংলাদেশ কোন অবস্থায় এখন আছে। আওয়ামী লীগের একজন কর্মী না হয়েও আমি নির্মোহ আলোচনা করি, তাহলে বাংলাদেশ, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, এটা হচ্ছে অবিচ্ছেদ্য সত্তা। এই বাংলাদেশ সৃষ্টি করেছে আওয়ামী লীগ। এই বাংলাদেশ এবং বাঙালি জাতির কিছু যা গৌরবময় অর্জন, আপনি সেটা স্বাধীনতা ধরুন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ধরুন, ভাষা আন্দোলনের ঐতিহ্য বলুন, উন্নয়ন বাংলাদেশ বলুন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বলুন, অবকাঠামোগত উন্নয়নের কথা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে এস্টাবলিশ করার কথা বলেন, গ্রামগঞ্জে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, ইন্টারনেট পৌঁছে দেওয়া, শহরের সঙ্গে গ্রামের উন্নয়নকে পাল্লা দিয়ে একত্রে এগিয়ে নিয়ে যাওয়া, এই যে ডেভেলপড বাংলাদেশ, সেই বাংলাদেশের আর্কিটেক্ট হচ্ছে আওয়ামী লীগ, সেই বাংলাদেশের উন্নয়নের জাদুকর হচ্ছে শেখ হাসিনা। তো সেই বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে, এটা একেবারেই অসম্ভব। যদি এভাবে তারা প্রশাসনের স্টিম রোলার চালিয়ে কোনো সাজানো নির্বাচন করার প্রচেষ্টা করে, তারা যেমন সফল হবে না, তারা যদি কোনোভাবে ওই যে সামরিক শাসকরা যেভাবে করেছিল সেভাবেও যদি কিছু করে, বাংলার মানুষ গ্রহণ করবে না, এবং এই সরকার সাধারণ মানুষের স্বীকৃতি পাবে না, বিশ্বের স্বীকৃতি পাবে না। আর আদৌ নির্বাচন হবে কিনা আমার সন্দেহ। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন করা আদৌ সম্ভব বলে আমি মনে করি না। কারণ এককভাবে আওয়ামী লীগের 40%-এর ঊর্ধ্বে ভোটার রয়েছে। আবার আওয়ামী লীগের সঙ্গে যারা বন্ধু সংগঠন জোটভুক্ত, আপনি ধরুন ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, জাতীয় পার্টি, বিভিন্ন যে সকল অর্গানাইজেশন, তা মিলে 45%-এর ঊর্ধ্বে হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের ভোটার। তাদের বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারে না। এই কারণে আমার মনে হয় নির্বাচন খেলা যা বলতেছে, ডক্টর ইউনূস আদৌ নির্বাচনে যাবে না। তিনি নির্বাচনহীন অবস্থায় কতদিন ক্ষমতায় থাকা যায়, 2007 সালে তার এমন একটি পরিকল্পনা ছিল যে অন্তত 6 বছর বিনা ভোটে তাকে যদি রাখা যায় তাহলে তিনি যোগদান করবেন। তখন তার স্বপ্ন সফল হয়নি। এখনো তেমনি স্বপ্নে তিনি বিভোর আছেন। বৃহৎ কিছু রাষ্ট্রের সাহায্যে স্বাধীনতার পরাজিত শত্রু এবং স্বাধীনতা যুদ্ধে যেসব দেশ কার্যত আমাদের সঙ্গে পরাজিত হয়েছিল, তাদের সাহায্যে তিনি ওটা বাস্তবায়ন করতে চেষ্টা করছেন। আমার বিশ্বাস আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন তারা করতে পারবে না। যদি জগদ্দল পাথরের মতো কিছু করে তাহলে তারা টিকবে না। কারণ বাংলাদেশে এই রেকর্ডও আছে যে সরকার নির্বাচন করে 1.5 মাসও ক্ষমতায় থাকতে পারেনি। কাজে মানুষকে বাদ দিয়ে, আওয়ামী লীগকে বাদ দিয়ে, মুক্তিযুদ্ধের শক্তিকে বাদ দিয়ে কোনো নির্বাচন করা হলে সেই নির্বাচিত সংসদ যেমন স্বীকৃতি পাবে না, টিকেও থাকতে পারবে না।
পত্রিকায়, নিউজ এবং সব জায়গার মধ্যে যে তাদের যে উপদেষ্টা, তাদের পিএস এপিএস অল্প 8-9 মাসে শত শত কোটি টাকার মালিক হয়েছে। তো নতুন বাংলাদেশ বলতে কি? এই 8 মাসে পিএস এপিএস দের শত শত কোটি টাকার মালিক? নতুন বন্ধুত্ব আসলে কি? নতুন আমাদের কথা থেকে দেখুন, নতুন যে পার্টিটা হয়েছে, এই পার্টিটা কিন্তু এখনো রেজিস্ট্রেশন পায়নি। রেজিস্ট্রেশন পেলে সেটা আইনের দৃষ্টিতে একটা রেগুলার পলিটিক্যাল পার্টি হিসাবে গণ্য করা হবে। তো যারা ক্ষমতা দখল করেছে, আমি তো প্রায় প্রোগ্রামই বলছি যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী। কারণ বাংলাদেশের সর্বোচ্চ আইন যেটা সুপ্রিম ল অফ দি ল্যান্ড, এটা কনস্টিটিউশন। এই কনস্টিটিউশনে আনইলেক্টেড কাউকে সরকারের দায়িত্ব নেওয়ার কোনো প্রভিশন রাখা হয়নি। ফলে এই যারা এখন ক্ষমতা দখল করে আছে, তাদেরকে আপনি বলতে পারেন অবৈধ ক্ষমতা দখলকারী। আর এদের নাকি নিয়োগকর্তা হচ্ছেন এই যে যারা মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনের নামে একটা মব করছিল, তারা নাকি তাদের নিয়োগকর্তা। সে কারণেই তারা যেখানে যা করছে, তাদের প্রায়োরিটিটা এমন ভাবে ফিক্সড হয়ে আছে যে তারা যাই করবে ওখানে কারো কিছু বলার থাকবে না। আমি দেখলাম বিএনপির সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে ইশরাক, তিনি একটা প্রেস কনফারেন্সে বলতেছেন যে একটা সিটি কর্পোরেশনের কি একজন কর্মকর্তা নিয়োগে কত কোটি টাকার ডিল হয়েছে। বিদেশে অনলাইন অ্যাক্টিভিস্ট একজন আলোচিত ব্যক্তি, তিনি বললেন গ্যারান্টি দিয়ে যে একজন উপদেষ্টা আমেরিকায় কি পরিমাণ টাকা নিয়েছে, বাড়ি করেছে। এরকম ভাবে পত্র পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন জায়গায় আসছে। এটা এই কারণে বললাম যে নতুন বাংলাদেশ কি, সামরিক শাসন জারি করে জেনারেল এরশাদ যখন ক্ষমতা দখল করেন, তখন তিনি একটা গান রচনা করিয়েছিলেন, নতুন বাংলাদেশ গড়ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম। এরশাদের কনসেপ্ট ছিল নতুন বাংলাদেশ। তিনি প্রথমে সাইকেলে চড়া শুরু করলেন। সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে স্যার আপনি সাইকেলে যান কেন? বললেন যে আমি তো তেল সাশ্রয় করার জন্য সাইকেলে চলছি। বলে সাইকেলের পিছনে যে 30-40টা গাড়ি চলে, এর একটাও কি তেল লাগে না? এ হাস্যকর সব কাহিনী এগুলো। নতুন বাংলাদেশ বলতে একটা ধারণা ধরেন করতে পারি, সেই নতুনটা হচ্ছে এইরকম যে মুক্তিযুদ্ধ যারা করেছে এরা অপরাধ করেছে। মুক্তিযুদ্ধের যিনি নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু, তার অস্তিত্ব রাখা যাবে না, সেটা একটা নতুন কনসেপ্ট হতে পারে। মৃত্যুঞ্জয় চত্বর যেটা, সেটাকে গুড়িয়ে দেওয়া হবে। মুক্তিযুদ্ধের সমস্ত আন্দোলন সংগ্রামের দীর্ঘ ধারাবাহিকতার যে পুণ্যস্থান বঙ্গবন্ধু ভবন, সেটাকে গুড়িয়ে দেওয়া হবে। মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হবে। এভাবেই বাংলাদেশটার জন্ম যেভাবে হয়েছিল, অভ্যুদয় যেভাবে হয়েছিল, সেখানে যারা যে কনসেপ্ট নিয়ে কাজ করছিলেন, কনসেপ্টটা কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, অর্থাৎ এটা সেকুলার রাষ্ট্র হবে, বৈষম্য থাকবে না, এই কনসেপ্টটাকে সরিয়ে দেওয়া। এবং সেখানে কি হবে? ইসলামের নাম ব্যবহার করে জঙ্গি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা। আর মুক্তিযুদ্ধের যারা সাহায্য করছিলেন, ধরুন ভারত, রাশিয়া সহ অন্যান্য দেশ, তাদের সঙ্গে খারাপ সম্পর্ক, এবং যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন পাকিস্তান, আমেরিকা, চীন সহ, তাদের সঙ্গে সুসম্পর্ক। এভাবে মানে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের যে পজিটিভ দিকটাকে, সেটাকে চেঞ্জ করে অন্য একটি জায়গায় নিয়ে আসা হবে। এবং শাহবাগের মতো জায়গায় স্লোগান দেওয়া হয়, এই বাংলাদেশ গোলাম আজমের বাংলাদেশ, এই বাংলাদেশ নিজামীর বাংলাদেশ, এই বাংলাদেশ আলী হোসেন মুজাহিদের বাংলাদেশ। অর্থাৎ যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল তাদের বাংলাদেশ বলে বলা হচ্ছে। অর্থাৎ মুক্তিযুদ্ধের বাংলাদেশটা চেঞ্জ করে দিয়ে নতুন একটা কিছু করতে চায়। নামটা বাংলাদেশ সরাসরি চেঞ্জ করা একটু ডিফিকাল্ট, সেই জন্য বলেন নতুন বাংলাদেশ। আসলে সব পাকিস্তান কায়েম করা, জঙ্গি রাষ্ট্র কায়েম করা, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েমের নামটা একটা দিতে হবে, তো সেজন্য নামটা রেখেছে নতুন বাংলাদেশ। প্র্যাকটিক্যালি মুক্তিযুদ্ধের পরিপন্থী বাংলাদেশ কায়েম বোধহয় তাদের টার্গেট। ধন্যবাদ রেজাউল ভাই। রেজাউল ভাই, আপনি যেহেতু নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্তে এই কথাগুলো যেহেতু আসছে, এই কথাগুলোর প্রাসঙ্গিকতা টেনে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল, কিন্তু আমরা যে 5ই আগস্টের যে আন্দোলন হয়েছে বা জুলাই যে আন্দোলন হয়েছে, সেখানে আমরা তরুণদের, বিশেষ করে ছাত্রদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। সেটা বুঝে হোক না বুঝে হোক, বা কেউ তাদের সাথে প্রতারণা করেছে, যেভাবে হোক, বাট বিশাল অংশের তরুণরা এখানে জয়েন করেছে।
সো এই বিশাল তরুণরা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে যাওয়া বা আপনাদের বিপক্ষে যাওয়ার কারণটা কি, এবং তারা যে তাদের ভুল ভাঙানোর জন্য এবং তাদেরকে ভবিষ্যতে আপনাদের রাজনৈতিক দলের প্রতি ইনক্লুড করার জন্য আপনাদের কি কোনো নতুন কোনো চিন্তা ভাবনা, আপনাদের কোনো পরিকল্পনা আছে? দেখুন, আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বা নীতি নির্ধারণ পর্যায়ের কেউ না। আওয়ামী লীগের আমি একজন সাধারণ কর্মী। তবে একটি সাধারণ কর্মী হিসাবে এবং একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমার যেটা অবজারভেশন, পর্যবেক্ষণ, সেটা হচ্ছে আওয়ামী লীগ একটা মাল্টি ক্লাস পলিটিক্যাল অর্গানাইজেশন। এটা কিন্তু কমিউনিস্ট পার্টি বা জামাতের মতো ক্লাসিক্যাল অর্গানাইজেশন না। আওয়ামী লীগের একটা বেসিক কনসেপ্ট আছে। সেই কনসেপ্টে হচ্ছে খেটে খাওয়া মানুষ, দুরবস্থাগ্রস্ত মানুষ, তাদেরকে যে বৈষম্যের শিকার করা হয়েছে সেখান থেকে বের করে আনা, গ্রামগঞ্জ শহর নগর বন্দরের যে বৈষম্য আছে সেটা দূর করা, ধনী দরিদ্রের ভিতরে যে ব্যবধান আছে সেটা দূর করা, সাম্প্রদায়িকভাবে সম্প্রীতি সৃষ্টি করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের ভিতরে সম্প্রীতি আনয়ন করা, প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্নীতির একটা স্ট্যাগমা লাগানো যে দেশটা, সেই দেশটাকে একটা পরিচ্ছন্নভাবে ডেভেলপমেন্টের রাস্তায় পরিণত করা, এই সব স্বপ্ন নিয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কায়েম ছিল আওয়ামী লীগের মূল কনসেপ্ট। যে কনসেপ্টটার প্রণয়ন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সঙ্গে যারা নেতৃস্থানীয় ছিলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক সহ অন্যান্য যারা ছিলেন। সেই জায়গা থেকে আওয়ামী লীগের যে মোটা চিন্তাটা ছিল যে দেশ স্বাধীন করতে হবে, মানুষকে মুক্ত করতে হবে, মানুষকে ডেভেলপমেন্টে নিয়ে আসতে হবে, এই জায়গার কনসেপ্টটা নিয়ে আওয়ামী লীগ এগোবার কারণে ক্লাসিক্যাল পলিটিক্স কিন্তু আওয়ামী লীগ করে নাই। বঙ্গবন্ধুকে হত্যার পরে 21 বছর কিন্তু রাষ্ট্র ক্ষমতার বাইরে ছিল আওয়ামী লীগ। এই 21 বছরে কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে বাদ দিয়ে পাকিস্তানি কনসেপ্টকে শেখানো হয়েছে। এই ফাঁকে স্বাধীনতার পরাজিত শত্রুরা কিন্তু অর্থনৈতিকভাবে, শিক্ষায়, প্রশাসনে, পুলিশে, আর্মিতে, বিভিন্ন জায়গায় তারা ওয়েল এস্টাবলিশড হয়েছে। তাদের ব্যাংক হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে, ট্রেনিং সেন্টার হয়েছে, দেশে তারা বিস্তার ঘটিয়েছে, বিদেশে বিস্তার ঘটিয়েছে। এভাবে তারা যে ডেভেলপমেন্টটা করেছে, শেখ হাসিনা এসে বাংলাদেশে আগে মুক্তিযুদ্ধের কনসেপ্ট এস্টাবলিশের চেষ্টা করেছেন, স্বাধীনতা বিরোধী বা মুক্তিযুদ্ধে যারা অপরাধ করেছে তাদের বিচারের ব্যবস্থা করেছেন, ডেভেলপমেন্টে হাত দিয়েছেন। সংগঠনের ব্যাপারে আপনার ইম্পর্টেন্ট কোশ্চেনটার জায়গায় আমি আসছি। সংগঠনের ব্যাপারে আমাদের আরো যত্নশীল হওয়া দরকার ছিল। না হলে ছাত্রলীগের স্লোগান দিয়েছে, বঙ্গবন্ধুর কথা বলতে গিয়ে গলা ফাটিয়ে দিয়েছে, পরে দেখা গেল তারাই এই বৈষম্য বিরোধী আন্দোলনের নামে নেতা, তারাই ছাত্র শিবিরের নেতা। আমাদের যে স্ক্যানিং করা দরকার ছিল যা আমাদের কারা কর্মী হচ্ছে, তারা কি আইডিওলজিক্যালি আমার দলে আসছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের অতীত কি, তাদের পূর্বপুরুষরা কি, তাদের ফ্যামিলি কি রাজনীতি করেছে, এই জায়গাটা বোধহয় প্রপারলি আমরা স্ক্যানিং করতে পারিনি। আর একটা হলো, নতুন প্রজন্মের সংখ্যা অনেক, সেই মানুষগুলোকে বঙ্গবন্ধুর চেতনা, ছাত্রলীগের যে শিক্ষা শান্তি প্রগতি, এই চেতনাগুলি আমরা বোধহয় তাদের ট্রেইনড আপ করতে পারিনি। এখন আমাদের ভিতর রিয়েলাইজেশন আসছে যে আবেগে জয় বাংলা বলো ছাত্রলীগ করো তা না, তাদের শিখাতে হবে যে প্রগতি কি, শিক্ষা কি, শান্তি কি, বঙ্গবন্ধুর কনসেপ্ট কি ছিল, মুক্তিযুদ্ধের চেতনা কি, অসাম্প্রদায়িকতা কি, এই বিষয়গুলি এখন আমাদের শিখিয়ে নিয়ে আসতে হবে। আমাদের অনেক আওয়ামী লীগ পরিবারের সন্তানরাও কিন্তু ওই সময় আবেগ তাড়িত হয়ে এই গণজোয়ারের ভিতরে তারাও চলে গেছিল এবং তাদের এমন ভাবে সম্মোহিত করা হয়েছিল যে অকল্পনীয় ভাবে তাদেরকে রঙিন স্বপ্ন দেখানো হয়েছে। সেই স্বপ্ন ভেঙে যাওয়ার কারণে এখন কিন্তু এই যে উমামা, সে আজকে বলতেছে না কোন ভুল স্বপ্নে ছিলাম, অনেকেই বলতেছে যে আমাদের মিথ্যা স্বপ্ন দেখানো হয়েছিল। তাদের স্বপ্ন ভঙ্গ হলো, ইতিমধ্যে তো উন্নয়নের বাংলাদেশটা ভঙ্গ হয়ে গেছে। কাজে আমাদের নতুন করে রাজনীতিকে ঢেলে সাজাবার সময় এসে গেছে। ধন্যবাদ রেজাল ভাই। আপনি একজন আইনজীবী, আপনি একজন বাবা, আপনি একজন রাজনীতিবিদ, আপনি একজন সংসদ সদস্য ছিলেন, আপনি একজন মন্ত্রী। আপনি দেখেছেন যে এই আন্দোলনে অনেক মানুষ, অনেক ছাত্র ভুলবশত প্ররোচনায় পড়ে হোক, মিথ্যা আশ্বাস পড়ে হোক বা প্রতারণায় পড়ে হোক, তারা চলে গিয়েছিল এই আন্দোলনে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ, এগুলোর বিরুদ্ধে বর্তমানে একটা নেগেটিভ তৈরি করা হচ্ছে বাংলাদেশে। সো আপনি একজন বাবা হিসাবে, একজন রাজনীতিবিদ হিসাবে, একজন অভিভাবক হিসাবে, একজন আইনজীবী হিসাবে এদেশের তরুণ সমাজের কাছে মুক্তিযুদ্ধ এবং আগামীর বাংলাদেশ নিয়ে কিছু বলতে চান সংক্ষিপ্তভাবে? যারা
আজকের এই অনুষ্ঠানটা দেখছেন, তাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। যারা সাম্প্রদায়িকতার কথা বলে, যারা বলে যারা মুসলমান নয় তারা কাফের, এই কথা কিন্তু আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। যারা বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়, এরা কিন্তু বাংলাদেশকে পৃথিবীর থেকে বিচ্ছিন্ন করতে চায়। কারণ অসাম্প্রদায়িকতা হচ্ছে এগিয়ে যাবার উন্নয়নের পূর্ব শর্ত। দ্বিতীয় হচ্ছে, মহান মুক্তিযুদ্ধে কত ত্যাগ স্বীকার করতে হয়েছিল। সেই সময় যারা ইসলামের নাম ব্যবহার করে নারী ধর্ষণ করেছে, বাড়ি লুট করেছে, জোর করে ধর্মান্তরিত করেছে, আগুন দিয়েছে, দেশ ছাড়তে বাধ্য করেছে, সেই ইতিহাস তাদের জানতে হবে। হঠাৎ করে বাংলাদেশটা আসে নাই। বঙ্গবন্ধুর মতো একজন কালজয়ী মহামানব তার জীবনের সবচেয়ে রঙিন 14টা বছর কারান্তরালে থেকেছেন। তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করার পরে বলেছিল, আপনার কোনো চাওয়া আছে কিনা? তিনি বলেছিলেন, আমার একটা চাওয়া আছে। তখন পাকিস্তানিরা ভেবেছিল সম্ভবত এখন ক্ষমা চাইবে। উনি বলছিলেন যে আমার চাওয়া আছে, আমার ফাঁসি কার্যকর করা হলে আমার লাশটা যেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। কাজী সেই বাংলাদেশের যারা নতুন প্রজন্ম, যারা আজকে বলতে পারতেছেন যে আমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক, যারা বিশ্বের বুকে পরাধীন রাষ্ট্র নয়, যারা লাল সবুজের পতাকা নিয়ে বাংলাদেশে আছেন, যারা মেজর থেকে মেজর জেনারেল হচ্ছেন, যারা সচিব হচ্ছেন, যারা জজ ব্যারিস্টার হচ্ছেন, বিভিন্নভাবে এস্টাবলিশড হচ্ছেন, দেশটা স্বাধীন না হলে এটা হতো না। আজকে যারা আপনাদেরকে বিভ্রান্ত করছে, তারা কিন্তু স্বাধীনতার পরাজিত শত্রু। সুকৌশলে আপনাদেরকে বিভ্রান্ত করে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চায়। তাদেরকে আহ্বান জানাবো, প্রগতির স্লোগানে অপ্রতিরোধ্য গতিতে অন্ধকার থেকে প্রগতির মশাল নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সংগ্রাম